নমস্কার। আজ মূলত আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য আমি একটি জ্যামিতি ক্লাস আপলোড করব। জ্যামিতি অর্থাৎ জ্যা শব্দের অর্থ আমরা জানি পৃথিবী, মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি বলতে গিয়ে প্রথম আমাদের যে চিত্রটার কথা বা জ্যামিতিক যে চিত্রটার কথা মনে পড়ে সেটা হচ্ছে বিন্দু। বিন্দু কিন্তু একমাত্রিক। একমাত্রিক মানে কি? আমরা বিন্দুর কোনো রকম দেখেছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নেই, তাই বিন্দু একমাত্রিক। আচ্ছা, এরপর আসে দ্বিমাত্রিক কিছু চিত্র। দ্বিমাত্রিক মানে যে সমস্ত চিত্রে বা যে সমস্ত ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ যে কোনো দুটো থাকবে এরকম, তাদের বলে দ্বিমাত্রিক। যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, এরা দ্বিমাত্রিক পড়ে। এরপরে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক কি? হয়তো একটা বাড়ি বা ঘর, সেটা ত্রিমাত্রিক, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এছাড়াও আরও মাত্রা বাড়ানো যায়, সেগুলো আমি আলোচনা পরে করব বা এই ক্লাসের জন্য নয়। আমি প্রথমে যে একমাত্রিককে বলেছি তার উদাহরণ হচ্ছে বিন্দু। অর্থাৎ বিন্দুকে দেখো, আমি একবার দেখাচ্ছি। বিন্দু আমি বোর্ডে লিখছি, বিন্দু হচ্ছে একেবারে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র। আমি এই যে লিখেছি এর থেকেও ক্ষুদ্র, অর্থাৎ এত ক্ষুদ্র, এর অবস্থান সম্পর্কে আমরা যতটা ক্ষুদ্র পাবো তার থেকেও এর ক্ষুদ্র। অর্থাৎ বিন্দুর কোনো ওই জন্য মাত্রা হয় না। আর এবার দ্বিমাত্রিক কি? দ্বিমাত্রিক দুটো মাত্রা। যেমন দ্বিমাত্রিকের মধ্যে আমি প্রথমে আসছি সরল রেখাকে আসি। সরল রেখা কি? আমরা সরল রেখা বলতে মূলত বুঝে থাকি যে একটা রেখা যার কোনো সমাপ্তি নেই। অর্থাৎ এই বিন্দু, তার যদি একটা সঞ্চার পথ একেবারে সরলভাবে থাকে, অর্থাৎ এই সঞ্চার পথ হচ্ছে, অর্থাৎ আমরা একটা স্ট্রেট বা সহজ করে টানলাম, অর্থাৎ সরল রেখা। এটা মনে রাখতে হবে, দুদিকে আমি অ্যারো দিচ্ছি কেন? যত ইচ্ছা বাড়ানো যায়, অর্থাৎ দ্বিমাত্রিক তলে এই যত ইচ্ছা বেরিয়ে চলে যাবে, এটা হচ্ছে সরল রেখা। সরল রেখা থেকে আমরা আরো দুটো ফিগার পেতে পারি, যেমন যেটাকে আমরা বলছি রেখা অংশ। রেখা অংশ কি? সরল রেখা থেকে আমরা একটা অংশ, একটা সরল রেখা যত ইচ্ছে বেরিয়ে যাচ্ছে, রেখা অংশে একটা অংশকে আমরা কেটে নিলাম। অর্থাৎ রেখা অংশের নির্দিষ্ট মাপ থাকবে। অর্থাৎ এবি, এটা আমি নাম দিলাম, তাহলে এবি হচ্ছে একটা রেখা অংশ, এর নির্দিষ্ট মাপ আছে। কিন্তু সরল রেখার নির্দিষ্ট মাপ নেই, অসীম দূরত্ব পর্যন্ত বাড়তে পারে। এছাড়া আরো একটা হয় রশ্মি। রশ্মি কেমন? তার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে উৎপত্তি হয়ে একই দিকে চলতে থাকবে। অর্থাৎ যেমন ও, এটাকে আমি বললাম এ লিখলাম, কিন্তু এর অ্যারো যতদূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু একটা এন্ডিং পয়েন্ট আছে, দুটো কিন্তু এন্ডিং পয়েন্টে নেই। এটা হচ্ছে রশ্মি। রশ্মিও কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু একটা পয়েন্ট থাকে। যেমন কোনো আলোর উৎস থেকে বা টর্চ থেকে যখন আমরা আলো জ্বালাই, সেটা টর্চের সেই বাল্ব থেকে অসীম পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাহলে এটাই হচ্ছে রশ্মির ক্ষেত্রে একটা উদাহরণ গেল আমার। আচ্ছা, এবার আমরা যে রেখা নিয়ে বললাম, যে সরল রেখা যেমন আছে সেরকম বক্ররেখাও আছে। অর্থাৎ বক্ররেখা যেটা কোনো নির্দিষ্ট একটা নিয়ম না যে বক্রভাবে চলবে। যেমন আমি ছাত্রছাত্রীদের বলি যে এই বোর্ডটা সমতল, সমতলে আমি একটা রেখাকে টানছি, সেটা সরল রেখা পাচ্ছি। আমরা যদি টিনের চাল নিই, টিনের চালেতে যদি আমরা একটা রেখা টানি, সেক্ষেত্রে রেখাটাকে দেখবো এইভাবে ঢেউ খেলানো হচ্ছে, সেটা হচ্ছে বক্ররেখা। আচ্ছা, এই যে বক্ররেখা আর সরল রেখা। আচ্ছা, সরল রেখার ক্ষেত্রে আরও একটা বিষয় আছে, যদি একই সমতলে দুটো আমি সরলরেখাকে টানছি, অর্থাৎ এইভাবে টানলাম, তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে, একেবারে পরস্পর ছেদি। অর্থাৎ দুটো সরলরেখা যদি পরস্পর থেকে সমদূরত্ব বজায় না রেখে চলতে থাকে, কোনো না কোনো জায়গায় তারা ছেদ করবেই। এদেরকে আমরা বলে থাকি পরস্পর ছেদি সরল রেখা। আর এর ক্ষেত্রে যেখানটায় ছেদ করছে এটা হচ্ছে ছেদ বিন্দু, বা এটাও একটা বিন্দু। আচ্ছা, আরো পরস্পর ছেদি কখন নয়, এটা মনে রাখতে হবে যে একই সমতলে দুটো সরলরেখা যদি পরস্পরের সাথে সমদূরত্ব বজায় রেখে অসীম পর্যন্ত চলতে থাকে, সেটা হয় সমান্তরাল সরলরেখা। তখন এই রেখা দুটোকে আমরা বলবো সরলরেখা, বলবো সমান্তরাল সরলরেখা। অর্থাৎ এক সম অন্তরে, অর্থাৎ একের সাথে ওপারে মানে অপর রেখা সমান দূরত্ব অবলম্বন করে চলতে থাকে, তাই এদেরকে বলি সমান্তরাল সরলরেখা। তাহলে পরস্পর ছেদি সরলরেখা বোঝা গেল, সমান্তরাল বোঝা গেল। তাহলে একই তলে সমান্তরাল সরলরেখা কখনো একে অপরকে ছেদ করছে না, তারা অসীম পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, যেমন আমরা রেল লাইনে দেখেছি দুদিকে যে রেল লাইনের পাত দেওয়া থাকে, তারা কেউ কাউকে ছেদ করে না, পরস্পর সমদূরত্ব রেখে চলে যায়, সেটা সমান্তরাল ক্ষেত্রে হলো। তাহলে এই হলো রেখা সম্বন্ধে। আচ্ছা, তল কি? তল সমতল হয়, বক্রতল হয়। এই যে আমার যে এখানে বোর্ডটা আছে, হোয়াইট বোর্ডটা, এটা সমতল একটা। বক্রতল কি? আগেই বললাম টিনের চাল হচ্ছে বক্রতল হতে পারে। আচ্ছা, এরপর আমি আসছি আরো একটা বেসিক বিষয়, যে কোণ সম্পর্কে একটু আমি আলোচনা আজকে করব। তাহলে কোণ কি? বিভিন্ন কোণ নিয়ে আমি আলোচনা করছি। কোণ হচ্ছে এইভাবে আমি প্রথমে আঁকলাম যে একটা রশ্মিকে আমি এঁকেছি, রশ্মির একটা
ফিক্সড বা স্থির বিন্দু আছে, তাহলে ওয়ে একটা রশ্মি, তাহলে ওয়ে রশ্মিটাকে এইভাবে রেখেছি, তাহলে ওয়ে রশ্মিটা প্রাথমিক এই অবস্থানে আছে। এবার এই রশ্মিটা যদি তার এই বিন্দুতে স্থির থেকে এইভাবে চলতে থাকে, অর্থাৎ কি কৌণিক দূরত্ব অনুসারে এইভাবে চলতে থাকে, তাহলে চলার পরে আমি ধরলাম ওই রশ্মিটা এখানে এসে অবস্থান করলো। তখন দেখা গেল এই যে দুটো রশ্মির মধ্যে যে অ্যাঙ্গুলার বা কৌণিক একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কোণ। তাহলে কোণ কাকে বললো? একটি রশ্মি সে ঘুরতে থাকে, অর্থাৎ ঘূর্ণন পথে ঘুরতে থাকে, তার প্রাথমিক এবং অন্তিম যে অবস্থান তার কৌণিক দূরত্বকে বলা হয় কোণ। তাহলে এটা হচ্ছে কোণ। আমরা কোণের বিভিন্ন ধরনের পরিমাপ করি, 1 ডিগ্রি 2 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে মাপি। ডিগ্রির থেকে ছোট একক কোণের ক্ষেত্রে মিনিট, তার থেকে ছোট একক সেকেন্ড। এবার যখন আমরা কোণ নিয়ে এলাম, তাহলে একটু কোণকে আমরা আলোচনা করি, একটু ডিটেলে আলোচনা করে নিই আমি। যে একটা আমি যখন বৃত্ত আঁকছি, একটা গোটা বৃত্ত আমি আঁকলাম, এই যে বৃত্ত, এই বৃত্তকে যদি আমরা কোণ অনুসারে ভাগ করি, তাহলে আমি বৃত্তকে পরস্পর বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে সরলরেখাটা যায় একে বলা হয় ব্যাস, এটা ব্যাস। আচ্ছা, আবার ঠিক সমদূরত্বে আমি এইভাবে ভাগ করলাম, মানে 4টে সমান অংশে বৃত্তকে যদি ভাগ করতে পারি, সমান অংশে 4টে কেবলই বৃত্ত কলা হয়, তাহলে এক একটা কলার যদি কৌণিক দূরত্ব নেই এটা, তাহলে এই একটা আর এই একটা আমি পাচ্ছি। তাহলে একটা বৃত্তের জন্য সমগ্র যে কোণটা হয় সেটা মনে রাখতে হবে 360 ডিগ্রি। অর্থাৎ আমরা ওই জন্যই আমরা বলি যে এক বৃত্ত কোণ সমান কত? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা পার্ট আমি 4টি ভাগে ভাগ করেছি, মনে রাখতে হবে ছাত্রছাত্রী, এই 4টে ভাগে প্রত্যেকটা হয় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি করে প্রত্যেকটা ভাগ হয়। তাহলে এক বৃত্ত কোণ সমান পেলাম আমি 360 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে কি বলি? এরও একটা নাম আছে, একে বলি আমরা সমকোণ। তাহলে সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ। অর্থাৎ সমকোণ আবার এইভাবে আমরা বলতে পারি যে একটি সরলরেখার উপর যদি আর একটা সরলরেখা লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ লম্ব হয়, তাহলে এদের মধ্যে যে কৌণিক দূরত্ব এটাকেও আমরা সমকোণ বা 90 ডিগ্রি বলে থাকি। তাহলে সমকোণের পর যদি সমকোণ অপেক্ষা ছোট কোনো কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণ 89 ডিগ্রি, 88 ডিগ্রি, আরও ছোট 45 ডিগ্রি, 40 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আরও যদি ছোট পাই, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট হবে। আর 0 মানে সে মিশে গেল, তখন কোনো কোণ হয় না, এটাও বুঝতে হবে। 0 ডিগ্রি মানে কি হয়? তাহলে এই যে কৌণিক দূরত্ব আমি কোণ এখানে দেখিয়েছি, তাহলে এই প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যে রশ্মি, এই অবস্থান যদি কোনো না একই থাকে, অর্থাৎ কি এই আবার এর হয়তো ঘুরতে ঘুরতে এখানে চলে একই জায়গায় মিশে যায়, তখন সেই কোণকে বলি 0 ডিগ্রি, অর্থাৎ এই কোনো মান নেই। অর্থাৎ এই 0 ডিগ্রির পর থেকে যদি আমরা আসি, অর্থাৎ এখানে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলছি? তাহলে সূক্ষ্মকোণ আমরা বলছি কাকে? যে সূক্ষ্মকোণ হলো 0 ডিগ্রির থেকে বড়, অর্থাৎ যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড়, 0 ডিগ্রির থেকে সামান্য বড়, অর্থাৎ 1 সেকেন্ডে যদি কোণের মান হয়, সে 0 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে, এবং 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। এটা মনে রাখতে হবে। তাহলে যে কোনো কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট কিন্তু 0 ডিগ্রি বা 0 ডিগ্রি অপেক্ষা বড়, তাকে বলি সূক্ষ্মকোণ। আমি সমকোণ বলেছি 90 ডিগ্রি। এবার সমকোণের থেকে যদি বড় হয়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, তাকে আমরা বলি স্থূলকোণ। আচ্ছা, আমি যদি একে দেখাই সূক্ষ্মকোণ, আমি দেখালাম 90 এর থেকে ছোট, তাহলে এই একটা কোণকে আমি নিয়েছি, কোণ এ ও বি, এটা সূক্ষ্মকোণ 90 এর থেকে ছোট। স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে বড় হবে, সমকোণ অপেক্ষা বড় হবে। তাহলে এই একটা কোণ আমি এখানে ফিগারে লিখলাম, যে এটা নাম দিলাম হয়তো পি ও কিউ, এটা 90 ডিগ্রির থেকে বড়, 180 থেকে ছোট, এদের বলি স্থূলকোণ। আরও কি? স্থূলকোণের পর একটা পাবো আমরা সরল কোণ কাকে বলি? পার্টিকুলারলি 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। তাহলে সরল কোণ কত হলো? 180 ডিগ্রি কোণকে বলি সরল কোণ। কেন বলি? তাহলে ছাত্রছাত্রীর একটু বোর্ডের দিকে আমার লক্ষ্য করো, যেখানে একটা আমার 90 ডিগ্রি কোণ করা আছে, এদিকে একটা সরলরেখা টেনেছে, এদিকে 90 ডিগ্রি, তাহলে 90 কত হয়? যোগ করলে 180 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি কোণ মানে একটা সরলরেখা উৎপন্ন হচ্ছে, একটা সরলরেখারই কোণ। এই জন্যই আমরা 180 ডিগ্রিকে বলি সরল কোণ। তাহলে একটা সরলরেখা দিয়ে কোণটা উৎপন্ন হয়। এবার যদি কোনো কোণ 180 থেকে বড়, অর্থাৎ এই ফিগারে আস্তে আস্তে আমরা আরো বড় করছি, 180 থেকে বড়, অর্থাৎ আমি এভাবে এটাকে লিখলাম, তাহলে এটা কিন্তু এদিক থেকে না এই দিক থেকে আমাদের আসছে, তাহলে এই কোণের নামও আছে, একে বলি আমরা প্রবৃদ্ধ কোণ।
তাহলে প্রবৃদ্ধ কোণ কত হচ্ছে, কোনটা হয়, প্রবৃদ্ধ কোণের মান সব সময় 180 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 360 ডিগ্রির থেকে কম। অর্থাৎ যে কোণ 180 ডিগ্রি অপেক্ষা বেশি, 360 ডিগ্রি অপেক্ষা কম, তাকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। আবার প্রবৃদ্ধ কোণের কি পরে কি আছে, এই যে বৃত্ত কোণ, 360 ডিগ্রি বৃত্ত কোণ। তাহলে এগুলো কোণের মাপ আমরা 360 পর্যন্ত দিলাম। এছাড়াও বলে রাখি 360-এর থেকেও বড় হতে পারে কোণ, আরও বড় হতে পারে, সেটা তোমাদের পাঠ্য বিষয় নেই, তবুও আমি ছাত্রছাত্রীদের জন্য একটু বলে রাখি যে কিভাবে হয়। আমি একটা এভাবে দেখাচ্ছি, দেখো যে আমি কোণটাতে কোনো রশ্মিকে এইভাবে ঘোরাতে ঘোরাতে এইভাবে নিয়ে এলাম 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এখানে শেষ করলাম 270, এখানে 360-এ আরও ঘুরছি, তার 360-এর থেকেও কি আরও ঘুরছে, দেখো দুপাক ঘুরলো, সেক্ষেত্রে 360 + 360 720। অর্থাৎ এইভাবে কিন্তু কোণের মান অনেক বাড়ানো যায়। সেরকম যদি এটা ঘড়ির বিপরীত দিক, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে একে বলা হয় পজিটিভ বা ধনাত্মক কোণ, আর যদি উল্টো দিকে ঘটে একে বলা হয় নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ। যাকে সেটা নিয়ে আমি আজ আর আলোচনা করছি না। এর পরবর্তী আমি যেটা আলোচনা করব কোণ সংক্রান্তে আসছি। তাহলে আমি এখানে বললাম বৃত্ত কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ ইত্যাদি। এরপর কি আছে, এরপরও কিন্তু আছে, অনেক ছাত্রছাত্রীদের জানো যে পূরক কোণ। আমরা দেখেছি ক্লাস 7 বা 8-এর ছাত্রছাত্রীদের জন্য যেটা লাগে পূরক কোণ। তাহলে পূরক, এই কথাটার মধ্যে থেকেও অনেকে বুঝতে পারবে পূরক কোণ। পূরক কোণ কি, পূরক অর্থাৎ যদি দুটো কোণের যোগফল, মনে রাখতে হবে, যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ পূরক কোণের সংজ্ঞা কি, দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। যেমন একটা আমি এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি, 60 ডিগ্রি বললাম, 60 ডিগ্রির পূরক কোণ কত, 30 ডিগ্রি, কেন 60 আর 30 যোগ করলে 90 হয়। বা 30 ডিগ্রির পূরক কোণ কত, 60 ডিগ্রি, 30 আর 60 যোগ করলে 90 ডিগ্রি হয়। সেরকম আমি আর একটা নিচ্ছি, 1 ডিগ্রি বললাম, 1 ডিগ্রির পূরক কোণ কত, 89 ডিগ্রি, কেন 1 ডিগ্রি আর 89 ডিগ্রি যোগ করলে তবেই 90 ডিগ্রি আসে। সেরকম 45 ডিগ্রি যদি বলি, 45 ডিগ্রি পূরক কোণ কত, 45 হবে, 45 যোগ করে পূরক কোণ হয়। তাহলে পূরক কোণ বের করার নিয়ম কি, আমি একটা কোণ দেখিয়ে দিলাম, আমাদের 30 ডিগ্রির পূরক কোণ 60 বলছি, অর্থাৎ কি 90 থেকে সেই কোণকে বিয়োগ করবে, দেখবে তার পূরক কোণ পেয়ে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো কোণের পূরক কোণ বের করতে বলে 90 ডিগ্রি থেকে সেই উক্ত কোণকে বিয়োগ করলে যে কোণটা পাবে সেটাই হচ্ছে সেই কোণের পূরক কোণ। আচ্ছা, পূরক কোণের পর আমি আর আসছি সম্পূরক। সম্পূরক সম্পূর্ণ রূপে যেটা পূরক কোণ হয়ে গেল সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি, দুটো কোণের যোগফল যদি এখানে 180 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। যেমন দেখো একটা উদাহরণ দেখাই, যে 100 ডিগ্রি কোণ বললাম, 100 ডিগ্রির সম্পূরক কোণকে 80 ডিগ্রি, কেন 100 আর 80 যোগ করে 180 হয়। সেরকম 1 ডিগ্রি সম্পূরক কত হবে, 179 ডিগ্রি, 1 ডিগ্রি আর 179 ডিগ্রি যোগ করে তবেই 180 ডিগ্রি হয়। সেরকম 90 ডিগ্রির পূরক কোণ কত, 90 ডিগ্রি, অর্থাৎ এই সম্পূরক কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ সম্পূরক কোণ বের করার নিয়ম কি, যে 180 ডিগ্রি থেকে উক্ত কোণ, অর্থাৎ ধরো আমি একটা কোণ ধরে নিলাম 50 ডিগ্রি, 50 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 50কে বাদ দিলাম, 130 পেলাম, তাহলে 130 হয়ে গেল 50 ডিগ্রি সম্পূরক কোণ। অর্থাৎ 180 থেকে উক্ত কোণকে বাদ দিলে যে আমরা কোণটা পাচ্ছি বিয়োগ করার পর, সেটাই হচ্ছে তার সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণের পর আমি আরো একটা কোণে আসছি, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কি, কথাটা শুনেই মনে হচ্ছে যে সন্নিহিত, আর একজনের সঙ্গে আর একজন আছে, আর একজনের সঙ্গে আর একজন আছে। ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্নিহিত কোণ। সম্পূরক পূরক কোণও গুরুত্বপূর্ণ, সন্নিহিত কোণও গুরুত্বপূর্ণ। আমি সন্নিহিত কোণটা দেখাচ্ছি, কি কোণ, দেখো আমি ব্ল্যাকবোর্ডে একটা কোণ আমি আঁকছি, এইভাবে আমার এই ব্ল্যাকবোর্ড বলছি, হোয়াইট বোর্ডে আমি এইভাবে দুটো কোণ নিয়েছি, যে এ ও বি একটা কোণ, এখানে সি দিলাম। তাহলে দুটো কোণ কীভাবে অবস্থান করছে একটু লক্ষ্য করো, যে এখানে কোণ একটা, এই একটা কোণ, অর্থাৎ এই যে কোণটা যদি আমি বলি এ ও বি, এটা যদি বলি বি ও সি, অর্থাৎ দুটো কোণের ক্ষেত্রে কি আছে দেখো, একটা এ ও বি, আমি কম্পেয়ারটা কীভাবে করছি, আর একটা আমি লিখছি দেখো বি ও সি, এই যে দুটো লেখা লিখলাম, এদের উভয়ের কোণেরই দেখো শীর্ষবিন্দু ও, অর্থাৎ এ ও বির শীর্ষবিন্দু ও, বি ও সির ও। এ ও বির ক্ষেত্রে দুটো বাহু আছে, একটা ওএ বাহু একটা ওবি বাহু, বিএসির ক্ষেত্রে একটা অভিবাহু একটা ওসি বাহু, অর্থাৎ এদের একটা বাহু সাধারণ আর একটা একই শীর্ষবিন্দু। অর্থাৎ সন্নিহিত কোণ কাকে বলে, যদি আমি সংজ্ঞা তৈরি করি, যদি দুটি কোণে একই শীর্ষবিন্দু হয়, তো একই শীর্ষবিন্দু বা একই শীর্ষবিন্দু যুক্ত দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, অর্থাৎ শীর্ষবিন্দু একই হবে আর সাধারণ বাহু একই হতে হবে।
তখন একটি কোণকে অপর কোণে সন্নিহিত কোণ বলি। একটি কোণকে অপর কোণে আমরা সন্নিহিত কোণ বলি। এই হচ্ছে সন্নিহিত কোণ। আচ্ছা, সন্নিহিত কোণের পরও আমি আরও কিছু কোণ আমি আসবো, যেমন বিপ্রতীপ কোণ। এটাও খুব গুরুত্বপূর্ণ। বিপ্রতীপ কথাটার সাথেই তোমরা বুঝতে পারছো, বিপ্র অর্থাৎ বিপরীত, বিপরীত যে কোণটা বোঝাচ্ছে বিপ্রতীপ। আমি দুটো সরলরেখাকে টেনেছি, পরস্পর ছেদি সরলরেখা অবশ্যই। তাহলে আমি বললাম এটা হচ্ছে এবি সরলরেখা, এটাকে নিলাম আমি সিডি সরলরেখা। তাহলে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা, দুটি পরস্পর ছেদি সরলরেখা দেখো চারটি কোণ উৎপন্ন করেছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কিন্তু এক্ষেত্রে এই যে কোণটা আছে, অর্থাৎ আমার চিত্রে বি ও সি, এর উল্টো দিকে আছে দেখো এ ও ডি, অর্থাৎ বি ও সি এই যে কোণ, এর উল্টো দিকে কি আছে আমাদের এ ও ডি। তাহলে এই উল্টো দিকের এই কোণটাকে বলি বিপ্রতীপ কোণ। তাহলে একটি কোণের ঠিক উল্টো দিকে দুটি যদি সরলরেখা পরস্পর ছেদি হয়, তখন একটি কোণের বিপরীত দিকে যে কোণটা অবস্থান করে, অর্থাৎ আমার চিত্রে বি ও সি কোণের বিপ্রতীপ কোণ হবে এ ও ডি বা ডিও এ, এর বিপ্রতীপ কোণ। সেরকম এ ও সি, এই যে এ ও সির বিপরীত কোণ হবে ডিও বি। তাহলে ঠিক বিপরীত দিকে অবস্থান। আরও একটা আমি বলে রাখি, বিপরীত কোণের মান পরস্পর কিন্তু সমান হয়। অর্থাৎ এখানে আমাদের লক্ষ্য করো বি ও সির সাথে ইউডি কোণের মান কিন্তু সমান, বা এ ও সির সাথে ডিওবি কোণের মান কিন্তু সমান হবে। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ গেল আমাদের। আচ্ছা, বিপ্রতীপের পরও আমি আরও দুটো কোণ আজকে আলোচনা করব, একান্তর কোণ আর অনুরূপ কোণ। আচ্ছা, লক্ষ্য করো আমি কিভাবে করছি। আমি দুটো সমান্তরাল সরলরেখা এখানে নিয়েছি। এটা সমান্তরাল সরলরেখা। দেখো একটাকে বললাম আমি এবি আর একটাকে আমি বললাম সিডি। দুটো সমান্তরাল সরলরেখা, এদের কি করেছে, একটি সরলরেখা এসছে পরস্পর বলে উভয় সরলরেখাকে ছেদ করে বেরিয়ে গেছে। এর নাম আমি বললাম ইএ। এই সরলরেখাটার নাম দিলাম আমি ইএ। অর্থাৎ এই সরলরেখাটা এই এবি কি একটা বিন্দুতে ছেদ করেছে, আমি ধরে নিলাম জি, নাম দিলাম। আর সিডিকে যে বিন্দুতে ছেদ করেছে এটা বললাম এইচ। তাহলে এই চিত্র থেকে আমি কিন্তু একান্তর কোণ আর অনুরূপ কোণ দেখাবো। আমি যদি একান্তর কোণকে দেখাই, কিভাবে একান্তর কোণটা হবে, একান্তর কোণ কোনটা লক্ষ্য করো ছাত্রছাত্রীরা। একান্তর কোণ হচ্ছে চিত্রে আমি ধরো এ জি এইচ কে নিলাম, এইখানের কোণটা নিয়েছি এ জি এইচ। আমি যদি পর বলি এ জি এইচ এর পর এদিকের কোণটা, তারপর নিচে নেমে এটা আসছে, এদিক থেকে এদিকে এসে তারপর এদিকে, বা এদিক থেকে এর পরে নিলাম এটা দিলাম। অর্থাৎ এক অন্তর, একের পর অন্যটা, একের পর। তাহলে এটার পর এটা, এরপর এটা নিচ্ছি, বা এটার পর এটা, বা এটা নিচ্ছি। অর্থাৎ এদিকের দিকে এদিকে। তাহলে একান্তর কোণটা চিত্রে লক্ষ্য করো কি দেখাচ্ছি আমি, কোণ এ জি এইচ এর একান্তর কোণ কি হচ্ছে জি এইচ ডি, এ জি এইচ জি এইচ ডি। লক্ষ্য করো তাহলে একান্তর কোণ তাহলে কাকে বলে, অর্থাৎ একটি কোণ অন্তর অপর যে কোণ পাচ্ছি আমরা একান্তর কোণ। আর এই সরলরেখাগুলো যদি সমান্তরাল হয়, সমান্তরাল নিয়েছি, তখনও কিন্তু একান্তর কোণের মান সমান হয়। আর সমান্তরাল না হলে একান্তর কোণের মান কিন্তু সমান হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, একান্তর কোণের পর আমি আরো একটা কোণে আসবো, সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণটা কি, অনুরূপ, অনুরূপ কথার অর্থই হচ্ছে ঠিক একই রকম, একই রকম। তাহলে যেমন দেখো এই চিত্রে দেখাচ্ছি আমি ইজিবি একটা কোণকে আমি মনে করো নিলাম ইজিবি, ইজিবি। তাহলে এর অনুরূপ কোণ কোনটা, জিএইচডি। ভালো করে লক্ষ্য করো, জিএইচডি অনুরূপ। যেমন এটা এই সরলরেখার উপর দিকে আছে, এরও এই সরলরেখার উপর দিকে আছে। ইএফ সরলরেখাটা যেমন এর ডান পাশে আসে, সেরকম ইএফ সরলরেখা এও ডান দিকে আছে। অর্থাৎ দেখতে একই রকম, একই রকমের অবস্থা, এই জন্যই অনুরূপ কোণ বলা হয়। তাহলে এই চিত্রে আমাদের যে ইজিবি কোণটা, অনুরূপ কোণ কোনটা হলো জিএইচডি। এটা কিন্তু অনুরূপ হয়ে গেল। বা একই রকম ভাবে যদি আমরা এই দিকের কোণটাকে সিলেক্ট করি, অর্থাৎ ইজিএ যদি সিলেক্ট করি, অর্থাৎ কোণ ইজিএ সিলেক্ট করলাম, এর অনুরূপ কোণটা এই যেমন উপর দিকে, এটা উপর দিকে, তাহলে এটা যেমন বাম পার্শ্বে হবে, তাহলে জিএইচসি। এর অনুরূপ কোণ হয়ে গেল জিএইচসি, অনুরূপ কোণ। এটাও বলে রাখি, যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তখন কিন্তু অনুরূপ কোণগুলোর মানও সমান হয়। আচ্ছা, এছাড়া অন্তস্থ বিপরীত কোণও হয়, অন্তস্থ বিপরীত কোণ আছে, আমি সেটা আসছি না, অনেকগুলো আলোচনা আজকে হয়েছে। হ্যাঁ, তার অন্তস্থ বিপরীত কোণ যদি বলি, আমি একটু বলেই দিই যখন আলোচনা দিলাম, যে এখানে এই আমার এই চিত্রের মধ্যেই অন্তস্থ বিপরীত কোণ পাবো, যে বিজিএইচ, এই যে কোণটা আছে, এই একটা কোণ বিজিএইচ, আর এই জিএইচডি, এই একটা কোণ, এই দুটো কোণকে বলি আমরা অন্তস্থ বিপরীত কোণ। কেন বলে থাকি, এটা অন্তে, দুটোরই মাঝখানে আছে, মধ্যে আছে,
আর বিপরীত বলতে একটা উল্টো দিকে অন্য আছে। আর এটাও হয় যে যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তখন অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। এটাকে কিন্তু মনে রাখতে হবে। এগুলো পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত উপপাদ্য আসবে কাজে আসবে। নমস্কার, আজকের মতো এতটাই।